আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন, ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন, আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম, আপনি একবার বলুন যে হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন।
তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন, এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি, এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না, ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবেও না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয়ে আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আপনারা, আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান, ওদের ভারতের প্ল্যান, বাংলা পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবেন। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা তো মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন এখন খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ও দেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাত। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন, আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো
10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। তখন দেখবো নাটক কত জমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টার্গেট করে হলো একটা কথা ছিল, এটা হলো ফরমায়েশি বক্তব্য। তিনি যেটা দিয়েছেন, এই মহিউদ্দিন সাহেব, তিনি বাংলাদেশের নয়া বুদ্ধিজীবী, তিনি ফরমায়েশি বুদ্ধিজীবী। জামাত এবং পাকিস্তান, তুরস্ক প্রথম আলোকে বলেছে যে এরকম একটা ফরমায়েশি লেখা লিখতে হবে, কাকে দিয়ে লিখবা তোমাদের দায়িত্ব। তো প্রথম আলো চিন্তা করছে, তাদের তো গোয়াল ঘরের একটা বুদ্ধিজীবী আছে মহিউদ্দিন, যাকে দিয়ে এর আগে জাসদ নিয়ে লিখিয়েছে। তো এখন যদি এটা নিয়ে লেখা যায়, খারাপ কি? তো তাকে বেছে বেছে নিয়েছে। এরকম লেখক সারা পৃথিবীতেই থাকে। আমরা অরুন্ধতী রায়দের দেখতাম লিখতো যে পাকিস্তান নাকি, এটা তো নতুন কিছু বলে নাই। অরুন্ধতী রায়ের মতো তথাকথিত মানবতাবাদী, তথাকথিত সেকুলার, তথাকথিত বাম, তথাকথিত প্রগতিশীল এই সাজানা অরুন্ধতী রয়, তিনি বলেছিলেন যে পাকিস্তান কখনোই বাংলাদেশে সেনাবাহিনী আক্রমণ করে নাই, নির্যাতন করে নাই। এরকম ফাত্রা বুদ্ধিজীবী, এখন তাকে দিয়ে লেখালে তো হবে না। আবার পশ্চিমবঙ্গের একজন ছিল কি যেন বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাইয়ের ঘরের নাতি, সে লিখেছে বাংলাদেশে নাকি মাত্র 25,000 মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধে। তো মহিউদ্দিন আর এর চাইতে তার বেশি কিছু লিখতে পারে না। মহিউদ্দিন সরাসরি যা জামাত বলতে সাহস পায় না, যা এই কথা যদি জামাতের লোক বলতো, এই কথা যদি হেফাজতের লোক বলতো, পাবলিক থাবড়াইতো, থুতু দিত। এরা দেখলো একটা দাড়িয়ালা মৌলবীদের উপরে দায় কেন নিবে, তখন দাড়ি ছাড়া মৌলবী মহিউদ্দিনদের ভাও করেছে। তো তারা এখানে একটা ফরমায়েশি লেখা লিখে দিয়েছে যে এই দেশে পাকিস্তান আমলে দুধের নহর বইতো, তারপর মধুর নহর বইতো, সরাবন তাহরার নদী বইতো। শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলে বাংলাদেশে বেহেশতের হুরও ছিল, এই কথাটা বলার শুধু বাদ রাখছে। আর সবকিছু আরেকটা বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলের 25 বছর তারা বেহেশতে ছিল, এই কথাটা বলাই বাদ রাখছে। আর সব ঠিক আছে, আর সব তারা মনের মাধুরী মিশিয়েই বলছে যা জামাত বলতে চায়। তো এই সমস্ত কথাবার্তা এরা যা বলতে চায়, জামাতের কথাগুলো তারা বলে ফেলেছে এবং জানে যে জামাতিদের সে বলার সে বললে এটা কার্য। বদরুদ্দিন উমর নামের এক বদ বুদ্ধিজীবীকে বলতে শুনেন নাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস 90% মিথ্যা, 10% সত্য। কোন 10%? যে 10%, অর্থাৎ চিঙ্কুবামদের সনদ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হবে। তো এরকম মহিউদ্দিন এক সময় একদা চিঙ্কুবাম ছিলেন। আমি গবেষণা করে দেখেছি চিঙ্কুবামদের 3 কাম। চিঙ্কুবামদের 3 কাম: ভারত বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। এই 3 কাম ছাড়া কোনোদিনই চিঙ্কুবামদের কাম নাই। তো এই মহিউদ্দিন তো তথাকথিত এই বুদ্ধিজীবী, বিরাট বড় বুদ্ধিজীবী। আমি বারবার বলেছি যে আমার রাজনীতি করা খায়েশ মিটিয়ে দিয়েছে মির্জা ফখরুল সাহেব, খাড়া পড়া মিথ্যা কথা বলে। তিনি জামাতের চেয়ে 2 লাইন বেশি মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে 17 বছরে বিএনপি, 17 বছর আওয়ামী লীগ যে উন্নতি করে নাই, 3 মাসে তারেক রহমান তা করেছে। আমার ওই দিন থেকেই আমার খুবই শখ ছিল, একটু খায়েশ জেগে গিয়েছিল আমার পপুলারিটির কথা শুনে বা অন্যান্য লোকজনও উপদেশ দেওয়ায়। কেউ কেউ বলেছে তুমি রাজনীতিতে নামো সরাসরি, আওয়ামী লীগের নেতারাও আমাকে বলেছে, সিনিয়র নেতারা, কেন্দ্রীয় নেতারা বলতো। তা আমি রাজি হই না একদা রাজি হয়েছিলাম যে ঠিক আছে, যদি কখনো সুযোগ আসে আমি ইলেকশন করব, রাজনীতিতে সরাসরি যুক্ত হবো। কিন্তু মির্জা ফখরুল সাহেবের বয়ান যখন শুনছি, এরকম মিথ্যা কথা তো আমি বলতেও পারবো না ভাই। আমি সাথে সাথে লোকজনদের বলে দিয়েছি, ভাই আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না। সে কেন ছোট ভাই, কেন পারবা না? তোমাদের তো আমরা, কি চাও তুমি? তোমার নির্বাচন করবার টাকা নাই তোমার, সেই কথা বলছো? আমি যে না, সেই কথা না, আমি ভাই পারবো না। কেন? টাকা লাগলে আমরা টাকা দিব, তুমি চিন্তা করো কেন?
তাহলে টাকা দিলেও তো আমি জনগণকে টাকা দিয়ে তো আমি ভোট কিনবো না। কয়, তুমি যা বলো টাকা ছাড়া ইলেকশন করা যায়? আমি তাহলে তো আরো ইলেকশন হবো। পরে বলে কেন করবো না বলো? আমি বললাম মির্জা ফখরুল সাহেব যে মিথ্যা কথা বলছে, আমি তো এরকম ঠাড়া ভরা মিথ্যা কথা বলতে পারবো না। আমার বললাম যে ভাই মাফ চাই, আমি আর নির্বাচন করবো না, আপনাদের জন্য কথা বলে যাব, জনগণকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং যাতে সুস্থ ধারা রাজনীতি করে গণতন্ত্রের পক্ষে থাকে, ৭২ সংবিধানের পক্ষে থাকে, এর জন্য যা যা বলার তা বলবো। পরে মনের ভিতরটা কিঞ্চিত সাত জাগলো, এত লিখি এত পড়ি, এত ভবিষ্যতে এত বই টই লিখবো, তো বুদ্ধিজীবী হওয়ার একটা খায়ের জাগলো যে 10 বছর পরে যদি নিজের বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। কিন্তু মহিউদ্দিন আমার সেই সর্বনষ্ট করে দিল। এরকম পাঠ পারি লেখা তো আমি লিখতে পারবো না, তাহলে আমার পক্ষে বুদ্ধিজীবী মানে বিষয়টা এরকম হলো যে আমার না রাজনীতিক হওয়ার স্বাদ আর মিটিল না, না আমার বুদ্ধিজীবী হওয়ার স্বাদ মিটিল, কোনোটাই আর মিটিল না। আমাকে এরকম কথা বলেই যেতে হবে, এটাই আমি ভালো আছি। আপনারা যারা ইউটিউবে আমাকে ডাকেন, আমাকে জনগণের সামনে আমার কথা তুলে ধরেন, আপনারা আমাকে জনপ্রিয় হতে সহযোগিতা করেছেন, এই জন্য আমি এর জন্য আমি 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 তৃপ্ত, আমার এইটুকুই যথেষ্ট। আপনারা যারা এই চ্যানেলগুলোতে আপনাদের, কারণ এখন বাংলাদেশে তো সব যে টিভি আছে এগুলো তো সবাই জানে যে ওগুলো একদম সাহেব বিবি গোলামের বাক্স, কথা বলার জায়গা নেই। আপনারাই হচ্ছেন মানে সবেধন নীলমণি, তা আপনাদের মাধ্যমে আমি জনপ্রিয় হয়েছি। এবং সর্বশেষ আজকে যে আবুল কাশেম ফজলুল হক মারা গেলেন, তিনিও কিন্তু 30 লাখ শহীদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এটা আমাদের দুর্ভাগ্য, এটা কারণ আছে, আমি আপনার চ্যানেলে বলেছিলাম কিনা মনে নাই। আবুল কাশেম স্যার আমার খুব প্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনুষ্ঠান হয়েছে, সেখানে আমি উপস্থাপনা করেছি। সেই বিভিন্ন অডিটোরিয়ামে যে বক্তব্য দিত সেগুলো আমি উপস্থাপনা করতাম কখনো কখনো, তার সাথে আমি থাকতাম, আমি দেখেছি। আবুল কাশেম ফজলুল হক স্যার বিতর্কিত হয়েছিল, বিতর্কিত বক্তব্য কেন দিতেন জানেন? এই লোকটা সরল। আপনি কি জানেন উনি টাকা গুনতে পারে না? আমিও যেমন টাকা গুনতে পারি না, আবুল কাশেম স্যার টাকা গুনতে পারে না, আমিও টাকা গুনতে পারি। আমাকে যদি আপনি 1 লাখ টাকা দেন, ৭৫,০০০ টাকার ৭৫টা নোট দিবেন আর ২৫,৫০০ আর ১৫০ টাকা নোট দিবেন, আমি আপনাকে সারাদিনে গুনে ১ লক্ষ টাকা এক চান্সে বলে দিতে পারবো না, সম্ভবই না আমার পক্ষে। আবুল কাশেম ফজলুল হক স্যারও তাই, খুব সরল মানুষ। তিনি কিন্তু একেবারে খারাপ মানুষ ছিলেন না। একে নষ্ট করছে কারা জানেন? টাঙ্গাইলের কিছু ভাষানীপন্থী বদমাইশ আছে, এই বদমাইশ ভাষানীপন্থী আছে কয়টা, আর এই চিঙ্কু মামেরা তাকে ধ্বংস করেছে। এই চিঙ্কু মামেরা তার বাসায় যায় বুঝাইতো দীপনকে মেরে ফেলেছে আওয়ামী লীগের সরকার, ডিজিএফআই, এগুলো বলতো, আমার সামনে বলতো। আমি স্যারের বাসায় যেতাম, স্যারের ওখানে কথা বলতাম, গুরুত্বপূর্ণ কথা বল, স্যারের সাথে অনেকদিন গেছি বাসায়। এমনকি গণজাগরণ মঞ্চে স্যার আসতো, আমি স্যারের সাথে থাকতাম, স্যারের সাথে যেতাম। একজন বিশেষ ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল, আমার সাথে স্যারের সব কথা হয়েছিল, স্যার আমাকে খুব পছন্দ করতেন। এই স্যারকে দেখতাম এর পিছনে সবসময় সিঙ্গো রেহনা আহমেদ, আনো আহমেদ গ্যাং অলওয়েজ তার বাসায় যেত, বা যে কোনো সময় তার সাথে তাকে ম্যানেজ করে ফেলেছিল। কারণ সারাদিন তাকে বুঝাইতো এগুলো, তার দেখবেন যে তার বক্তব্য, অথচ তিনি কিন্তু ডক্টর আহমেদ শরীফ স্যারের যে বিজ্ঞান চেতনা পরিষদ, অর্থাৎ যিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি প্রথম স্বঘোষী আবুল কাশেম সরি ফজল আরে কি আবুল ফজল জিয়ার যে মন্ত্রী ছিল, নাস্তিক মন্ত্রী, কিন্তু পরে মন্ত্রী হয়েছিল শিক্ষামন্ত্রী, আবুল ফজলের পরে যিনি প্রকাশ্য ঘোষণা দিয়ে নাস্তিক, তিনি হলেন ডক্টর আহমেদ শরীফ স্যার। ডক্টর আহমেদ শরীফ স্যারের যে সংগঠন ছিল বিজ্ঞান চেতনা পরিষদ বা নাস্তিকদের যে সংগঠন ছিল একটা, সেটার সভাপতি কিন্তু ছিলেন আবুল কাশেম ফজলুল হক স্যার। ওটা অনেকেই হয়তো জানেন না। ঠিক আছে, ফজলুল হক স্যার আস্তে 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 কি করলো, সিংহ বামদের খপ্পরে পড়ে গেলেন। মানে মহাজ্ঞানী মহাজন যে মাঝে মাঝে মতিভ্রম ঘটে, মানে আপনার সারাউন্ডিং এ কারা আছে, আপনার চারপাশে যারা থাকবে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি তাকে কি কি বলে। আমি চুপ করে পড়ি, কারণ আমি তো আর মোহাম্মদ স্যারের মতো তার এত বিজ্ঞ ব্যক্তি নই, আমি তো রেহনু আহমেদের মতো এত বড় প্রফেসর নই। আমি চুপচাপ শুনতাম, দেখতাম এরা কি বলে। সবগুলো বিভ্রান্তিকর বক্তব্য। চিঙ্গু আমাদের সারাদিন আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতো, অথচ আবুল কাশেম ফজলুল হক স্যার অনেক প্রগ্রেসিভ মানুষ। তার সন্তান মরে যাওয়ার পর তাকে বিভ্রান্ত করেছে চিঙ্কু বামেরা, যার জন্য তিনি এরকম উল্টাপাল্টা বক্তব্য দিতেন। এইটা শহীদুল, দৃক শহীদুল, চিঙ্কু বাম, এদের দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি 30 লক্ষ নিয়ে উল্টা, তিনি আমাকে বলেছেন 30 লক্ষের বেশি মানুষ মারা গেছেন। তিনি আমাকে, আমি স্যারকে জিজ্ঞেস করেছি, আমার সামনে বয়স্ক মূর্খ লোক যদি আমার সামনে পড়ে, আমি তার কাছে ইতিহাস জানতে চাই। আর তিনি ছিলেন শিক্ষিত ব্যক্তি এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত, তারা স্বামী, স্ত্রী, সন্তান সবাই উচ্চ শিক্ষিত এবং বড় বড় পদে ছিলেন। তার সন্তানের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় ছিল না, কিন্তু আবুল কাশেম স্যারের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি সরল মানুষ। আপনি দেখেন, খেয়াল করেন, তাকে চিঙ্কু বামেরা কিন্তু তাকে নিয়োগ দিয়েছিল বাংলা একাডেমি থেকে, কারণ তিনি নিয়োগ পাওয়ার কথা না। মৌলবাদীরা তাকেও পছন্দ করে না। আবুল কাশেম ফজলুল হক স্যারকে ভাষানিপন্থী আর চিঙ্কু বামেরা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তাকে এই কাজটা করিয়ে রেখেছে। আমি নিজের কানে শুনেছি তিনি কার কার সাথে ফোন করতেন, আমি তার ড্রয়িং রুমে বসে বসে শুনতাম। ব্যক্তিগত মানে অনেক বিষয়, মানে কারো ব্যক্তিগত বিষয়
প্রকাশ করা এটা ঠিক না। কিন্তু আনু মোহাম্মদ আর রেহনুমার কথা বললাম কেন, তারা যে সবাই জানে, তাই তাদের কথা বললাম। আর ভাষানিপন্থীরা এরা বিভ্রান্ত করে ফেলেছে। আর আপনি যেটা বললেন মহিউদ্দিনেরা সবসময় এরকম করে, সব যুগে কিছু মুস্তাক থাকবে, বুদ্ধিজীবীদের মধ্যে কিছু মুস্তাক থাকবে। মহিউদ্দিন হচ্ছে বুদ্ধিজীবীদের মুস্তাক। এখন এগুলো কিছু করার না, এগুলো থাকতেই পারবে। তো এই সমস্ত ফাতরা বুদ্ধিজীবীদের মানুষ চিনে ফেলেছে। 2024-এর 5ই আগস্ট যদি না হতো, আমরা জানতেই পারতাম না যে দাড়ি টুপি ছাড়া কিছু ক্লিন শেপ বদমাইশ কিছু বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধ বিরোধী হয়, আওয়ামী লীগ বিরোধী হয়, ভারত বিরোধী হয়, হিন্দু বিদ্বেষী হয়। আমরা জানতেই পারতাম না যারা সংবিধান বিরোধী। এই সুযোগে যদি এই 2024-এর 5ই আগস্ট না আসতো, তাহলে এই যে ঘরের কোণে, মাটির কোণে থেকে, পুরান চুলা থেকে, পুরান গোডাউন থেকে এরকম এই তেলাচোরা, সাপ, বিচ্ছু, পোকামাকড় এগুলো বের হয়ে আসতো না, চেল্লা এগুলো বের হয়ে আসতো না। আমরা এগুলো চিনতে পারতেছি। দরকার আছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী যে কত সংখ্যক, এটা জানার জন্য এই 2024-এর 5ই আগস্ট খুবই প্রয়োজন ছিল আমার মনে হয়। কারণ সময় অনেক কিছু নির্ধারণ করে। টাইম ইজ এ গুড এলার। সময় সবচেয়ে বড় খেলারি। সময় সবসময় সিদ্ধান্ত নেয় যে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে এগিয়ে যাওয়ার জন্য সময় অনেক কিছু সামনে নিয়ে আসে। 2024-এর 5ই আগস্ট যদি না ঘটতো, আমরা জানতেই পারতাম না যে এই দেশের বুদ্ধিজীবীরা কত বাটপার, এই দেশের সকল প্রগতিশীলেরা কত বাটপার, এই দেশের মানবাধিকার সংস্থা, গণতন্ত্রের ঠিকাদাররা কত বড় বাটপার। এরা এরা চান্স পেয়ে গেছে। যদি জামাত ক্ষমতায় আসে, আপনি দেখতে পারবেন আরো কিছু এরকম বুদ্ধিজীবীর প্রকাশ ঘটবে। জামাত যদি পূর্ণ ক্ষমতায় আসতো, তাহলে আরো অনেক মহিউদ্দিন আমরা দেখতে পেতাম, আমরা অনেক সেনা কর্মকর্তা দেখতে পেতাম। এখন অর্ধেক দেখতে পাচ্ছে, আরো অর্ধেক লুকায়িত আছে। যদি কখনো জামাত ক্ষমতায় যদি আসতে পারবে না, তাহলে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি তো ঘোষণাই করে দিয়েছিলাম যে বাংলাদেশে যেই দিন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত ক্ষমতায় যাবে, সেই দিন থেকে আমি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করব। আগেই বলে রেখেছি, এরকম আমার মতো লাখো ফরিদ বাংলাদেশে তৈরি হয়ে আছে যে মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় গেলে যুদ্ধ ঘোষণা করবে। এটা আমি একা নই, আমরা যুদ্ধ করবো কোনো সন্দেহ নেই। সুতরাং এদের যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যদি যেতে পারে, তাহলে এই তো সামনে তো আওয়ামী লীগ, মোল্লা আর মিলিটারি মুখোমুখি হবে, আরো কত গাদ্দার সামনে পড়বে, আপনার সামনে দেখতে পারবেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছে। এই ব্যক্তি ছিল পরিপূর্ণ নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর এবং বিএনপি জামাত এদের কাছে একজন বুদ্ধিজীবী। আমি বরং বলবো যে বিএনপি জামাতের যত বুদ্ধিজীবী ছিল এই ব্যক্তি মৃত্যুবরণ করা পর্যন্ত, কিংবা 24-এর জঙ্গি উত্থানকালে, তাদের মধ্যে অবশ্য সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী এই ফজলুল হক ছিল। ফজলুল হক পরিপূর্ণ নাস্তিক হওয়া সত্ত্বেও দেখেন, ফজলুল হককে কিন্তু কেউ তার গলা কাটতে যায় নাই। কিন্তু তার ছেলে দীপন জাগৃতি প্রকাশনীর হয়ে অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণে জঙ্গিরা তার গলা কেটে মেরে ফেলেছে। ট্র্যাজেডিটা দেখেন, যখন ফজলুল হক দেখলো যে জঙ্গিরা তার ছেলের গলা কেটে মেরে ফেলেছে, ফজলুল হক ছেলের মৃত্যুর আর বিচার চাইল না, অর্থাৎ সে ক্ষমা করে দিয়েছে, একদম ঘোষিত ক্ষমা করে দিয়েছে জঙ্গিদের। ক্ষমা করার পেছনে সে হয়তো একটা কারণ দেখিয়েছে, না কারণ দেখিয়েছে যে বিচার পাবে না, কি কি দেখিয়েছে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু বুঝতে পারলাম না যে ফজলুল হক কেন তার ছেলের খুনিদের ক্ষমা করে দিল। ফজলুল হক তার ছেলের খুনিদের ক্ষমা করে দিয়েছিল, কারণ ছিল ফজলুল হক পাকিস্তান চাইতো এবং সে বিশ্বাস করত যে পাকিস্তানে একমাত্র তাকে পুনরুদ্ধার করে দিতে পারে জঙ্গিরা। দেখেন কত ট্র্যাজিক ঘটনাটা, তাই না? এবং এটা তো ফজলুল হককে দোষ দিয়ে লাভ নাই। তার যে মাইন্ডসেটটা তৈরি হয়েছিল, এই যে পাকিস্তানটা যে হারিয়ে গেল তার জীবন থেকে, পাকিস্তান তো একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছিল মুসলমানরা। সেই স্বপ্নের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু বড় জিনিসটা ছিল সাম্প্রদায়িকতা। হিন্দু মুসলমান দুই পক্ষই ঐতিহাসিক কারণে 47, 46 বা 20 শতকের শুরুর দিকে প্রবল সাম্প্রদায়িক হয়ে পড়ে। হিন্দুরা হিন্দু সাম্প্রদায়িক হয়ে পড়ে, মুসলমানরা মুসলমান সাম্প্রদায়িক হয়ে পড়ে, যার কারণে কিন্তু ভারত বিভক্ত হয়েছে। ফলে মুসলিমদের হয়ে যারা সাম্প্রদায়িক হয়েছে, তাদের কাছে পাকিস্তান ছিল স্বপ্ন। সেই স্বপ্ন থেকে যারা বের হয়ে আসতে পেরেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো যারা, তাদেরকে অনেক অনন্য উচ্চতায় আপনার স্থান দিতে হবে। আমার এই বক্তব্যটা সেটা নিয়ে নয়, তাই সেদিকে গেলাম না। এই যে ফজলুল হকরা তাদের স্বপ্নের পাকিস্তান ধরে রাখতে পারলো না, 71 সালে তারা পাকিস্তানকে খুইয়েছে এবং সেই পাকিস্তানকে ফিরে পাবার তার যে অন্তরের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা তার কাছে
তার নিজের ছেলের আপন পুত্রের জীবন বিনাশকারীদের